নির্জন নীলতারা। নীলতারা নামটা শুনলেই মনে হয় যেন কোনো শান্ত ছোট্ট গ্রাম। কিন্তু এই গ্রামে আজকাল কেউ রাত নামার পর বাইরে বেরোয় না। শোনা যায় ডাকঘরের পেছনে পুরনো আমগাছটার নিচে মাঝে মাঝেই একটা আলো জ্বলে ওঠে, আবার নিভেও যায় হঠাৎ করেই। 5 বছর আগে নীলতারা ডাকঘরের পোস্টমাস্টার হরিদ্বারী মৃধার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ওই গাছের তলাতেই। গুজব ওঠে তিনি নাকি রাতের বেলা চিঠি বিলি করতে বেরিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। ভোরবেলা তার ঝুলন্ত দেহ পাওয়া যায় গাছের ডালে, মুখ থমথমে, চোখ খোলা, আর হাতের মুঠোয় একটা পুরনো ছেঁড়া চিঠি। চিঠিটা আজও ডাকঘরের লোহার ট্রাঙ্কে তালাবন্দি। কেউ তাকে খুলতে সাহস করেনি। এই গল্প শুরু হচ্ছে যখন শহর থেকে তরুণ ডাকঘর কর্মী অভিক ঘোষকে বদলি করে পাঠানো হয় নীলতারায়। প্রথম রাতেই ডাকঘরের ঘরে শোয়ার সময় অভিক শুনল যেন কারোর পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে, টিক টিক টিক। তারপর হঠাৎ করেই ডাকঘরের পেছনের জানালায় একটা ম্লান আলো জ্বলে উঠল। কে ওখানে? জিজ্ঞেস করতেই যেন বাতাস থমকে গেল। অভিকের চোখ পড়ল জানালার কাঁচে। বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তি চেয়ে আছে তার দিকে, গলার কাছে ছেঁড়া পোশাক, আর চোখ দুটো ফাঁকা, নিথর, কিন্তু সরাসরি তার চোখে তাকিয়ে। অভিক চোখ বড় বড় করে তাকিয়েছিল জানালার কাঁচের দিকে। ছায়ামূর্তিটা তখনও দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে। গলা শুকিয়ে গেছে অভিকের, শরীরের রক্ত যেন জমে এসেছে। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল। কাঁপা হাতে খোলা মাত্র ঠান্ডা এক ঝলক বাতাস এসে হাড়ে কাঁপন ধরিয়ে দিল। কে আছো ওখানে? কোনো উত্তর নেই। অভিক পেছনের দরজাটা খুলে বাইরে বেরোল। ডাকঘরের পেছনের উঠোনটা তখনও কুয়াশায় ঢাকা। হঠাৎ একটা আওয়াজ, ঝরঝর ঝরঝর। আমগাছের পাতাগুলো নড়ে উঠল, এবং সেই গাছটার নিচে কিছু একটা নড়ছে। অভিক সাহস করে এগিয়ে গেল। দূর থেকে দেখতে পেল একজোড়া পায়ের ছাপ কুয়াশার মধ্যে চলে যাচ্ছে গাছের দিকে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ছাপগুলো যেন মাটির ওপরে নয়, হাওয়ার ওপরে। গাছের গোড়ায় এসে সে একটা কিছুর ওপর পা দিল। ভিজে কাগজ। তুলে দেখল এটা একটা পুরনো চিঠি। কিন্তু চিঠির কালি জলে গলে গেছে, শুধু একটুকরো বাক্য পড়া যাচ্ছে। চিঠি পৌঁছানোর আগেই আমি মারা যাব। চোখ তুলে দেখল গাছের ডাল থেকে হঠাৎ ঝুলে পড়েছে একটা ছেঁড়া দড়ি, যেন কেউ একটু আগেই ঝুলেছিল। আর তখনই ঘাড়ের কাছে কেউ ফিসফিস করে বলল, চিঠিটা পৌঁছেছিল। অভিক ছিটকে ঘুরে দাঁড়াল, কিন্তু পেছনে কেউ নেই, শুধু শীতল কুয়াশা আর নিস্তব্ধ গাছ। পরদিন সকালবেলা অভিক চোখ খুলল একরাশ অস্বস্তি নিয়ে। গলার ভেতর শুকনো, মাথা ভার। কাল রাতের ঘটনাগুলো কি স্বপ্ন ছিল, নাকি সত্যি? সে বিছানা ছেড়ে উঠে বাইরে এলো। ডাকঘরের বৃদ্ধ কেয়ারটেকার মধুসূদন বসেছিল বেঞ্চে, মুখে একটা অদ্ভুত চিন্তিত অভিব্যক্তি। অভিক বলল, মধুবাবু, এই গাছটার নিচে কি কেউ, মানে আগে কিছু ঘটেছে? মধুসূদন ধীরে মাথা নাড়ল, বলল, ওটা ভুলে যাও বাবু। হরিদ্বারী মৃধার কথা এই গ্রামে আজ আর কেউ তোলে না। কিন্তু কিছু চিঠি ঠিক পৌঁছয় না। কখনো ট্রাঙ্কের তালা ভাঙা থাকে, মাঝরাতে কেমন যেন শব্দ হয়। অভিক থমকে গেল। আপনি কি কখনো দেখেছেন কারোর
ছায়া। মধুসূদনের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে মাথা নাড়ল, বলল, ছায়া নয় বাবু, চোখ, কেবল চোখ। জানালার কাচে, গাছের আড়ালে, এমনকি দরজার ফাঁকে। সেই চোখের দৃষ্টি ভোলা যায় না। অভিক ডিসাইড করল তাকে জানতে হবে কি ঘটেছিল আসলে। সে সোজা চলে গেল ডাকঘরের ভিতরের পুরনো স্টোর রুমে। সেখানে ধুলো ধূসরিত এক লোহার ট্রাঙ্ক, যেটার কথা সে কাল রাতে শুনেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ট্রাঙ্ক নিজে থেকেই খোলা ছিল। ট্রাঙ্কের ভিতরে ছিল কিছু পুরনো খাম, ছেঁড়া কাগজ আর একগুচ্ছ অর্ধপোড়া চিঠি। হঠাৎ তার চোখ পড়ল একটিতে, নতুন খাম, চকচকে, যেন কালকে রাখা হয়েছে। প্রেরকের নাম লেখা নেই, কিন্তু প্রাপকের হিসেবে লেখা অভিক ঘোষ, নীলতারা ডাকঘর। তার বুক কেঁপে উঠল। চিঠিটা খুলতেই দেখা গেল কালি যেন তাজা, লেখা, তুমি এলেই আবার শুরু হবে। দয়া করে আমার শেষ চিঠিটা পৌঁছে দাও, নইলে আমি মুক্তি পাব না, সময় কম। চিঠির নিচে স্বাক্ষর লেখা, হরিদ্বারী মৃধা। চিঠিটা হাতে নিয়েই অভিজ্ঞ কেঁপে উঠল। কিভাবে একজন মৃত মানুষ তার নামে চিঠি লিখল? তবে সে ডিসাইড করল, সত্য উদ্ঘাটন না করা পর্যন্ত সে থামবে না। চিঠির মধ্যে আরেকটি কাগজ ছিল, বিবর্ণ মানচিত্রের মতো কিছু আঁকা, যেন কোনো জায়গা নির্দেশ করছে। সেখানে একটা গাছের ছবি আর নিচে লেখা, পান্না নদীর ঘাটের পেছনে শিমুল গাছ, রাত 12টার সময়। অভিক স্থানীয়দের জিজ্ঞেস করল, কিন্তু কেউ পান্না নদী বা ওই ঘাটের কথা বলতে চাইল না। শুধু একজন বৃদ্ধ বলল, ওই জায়গা অভিশপ্ত, ওখানেই প্রথম আত্মহত্যা করে মৃধাবাবু, গাছে না, পানিতে। তারপর দেহ নিজে উঠে এসেছিল গাছের ডালে ঝুলতে। অভিক ঠিক করল রাত 12টায় সে যাবে। রাত 11:57 অভিক পৌঁছে গেল নদীর ঘাটে। জ্যোৎস্নার আলোয় নদীটাকে যেন আরও রহস্যময় লাগছিল। শিমুল গাছটা এক কোণে দাঁড়িয়ে আছে, শীতল, নিস্তব্ধ, ভয়ানক। ঘড়ি ঠিক 12টা বাজল। হঠাৎ বাতাসে একটা ফিসফিস আওয়াজ, চিঠি পৌঁছে দাও। অভিক চারপাশে তাকাল। তখনই গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি, মাথা নিচু, গায়ে পুরনো পোশাক আর হাতে সেই ছেঁড়া চিঠি। অভিক বলল, তুমি কি হরিদ্বারী মৃধা? ছায়াটা মাথা তুলল, মুখ অদ্ভুত বিকৃত, চোখে শূন্যতা, কিন্তু চোখে তাকিয়ে সে বলল, তুমি চিঠিটা পৌঁছাওনি, তাই আমি বাধা পড়ে আছি। অভিক বলল, কার কাছে পৌঁছাতে হবে? কিন্তু উত্তর এলো না। শুধু গাছের ডালে দুলতে থাকল একটা ঝুলন্ত দড়ি। পরদিন সকালে ডাকঘরের বাইরে লাল রঙের পোস্টবাক্সে একটি অদ্ভুত চিঠি দেখা গেল, যেন হঠাৎ করে রাতেই কেউ রেখে গেছে। চিঠির খাম একই রকম, প্রেরক নেই, প্রাপক লেখা কমলিকা রায়, গাছতলা, মেদিনীপুর। অভিক বিস্মিত। সে ভাবল, হয়তো এটাই সেই চিঠি যেটা পৌঁছায়নি। মেদিনীপুর, প্রায় ৮০ কিমি দূর, তবু সে সেই ঠিকানায় যাবার সিদ্ধান্ত নেয়। কমলিকা রায়ের বাড়ি ছিল একটা পুরনো দোতলা কাঠের বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে অভিক ভাবছিল, এ বাড়িতে কি কেউ এখনো থাকে? বুড়ি কেয়ারটেকার দরজা খুলে বলল, কমলিকাদি? তিনি তো বছর ৫ আগেই মারা গেছেন। মৃত্যুর আগে বলতেন একটা চিঠির জন্য অপেক্ষা করছেন, যা কোনো দিন আসেনি। অভিকের গা কাঁপল। সে বলল, আমি সেই চিঠি এনেছি। চিঠিটা তুলে দেওয়া মাত্র আশ্চর্যজনক ঘটনা ঘটল। বাতাস থেমে গেল, বাড়ির ঘড়ির কাঁটা থেমে গেল, আর দূরে এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ভেসে এলো। কেয়ারটেকার ফিসফিস করে বলল, আপনি তাকে মুক্তি দিয়েছেন বাবু, সত্যি।
অভিক ফিরে এলো নীলতারায়। ডাকঘরে প্রবেশ করতেই সে থমকে গেল। সব যেন বদলে গেছে। জানলার কাছে আর কোনো ছায়া নেই, আমগাছের নিচে আলো জ্বলে না, ট্রাঙ্কটা নিজে থেকেই তালাবন্ধ। কিন্তু টেবিলের উপর পড়েছিল হরিদ্বারী মৃধার একটা পুরনো ছবি। ছবির নিচে হঠাৎ এক অদ্ভুত লাল অক্ষরে লেখা দেখা গেল, ধন্যবাদ। সবকিছু শান্ত হয়ে এলেও অভিক আর একরকম ছিল না। মাঝে মাঝেই সে ঘুম থেকে জেগে ওঠে, চিঠির শব্দ শুনতে পায়। একদিন হঠাৎ এক নতুন চিঠি এলো, ঠিকানাহীন, আবারও একই হাতের লেখা। তুমি যাকে পৌঁছেছ তারও এক প্রেরক ছিল, খোঁজ নাও, শেষ নয়। অভিক বুঝল এই গল্প এখানেই শেষ নয়। এই চিঠিগুলো শুধু একটিমাত্র আত্মার নয়, বরং একটি চক্র, অপূর্ণ চিঠিদের আত্মিক সূত্র। নীলতারার ডাকঘরে আজও মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়। রাত গভীর হলে কেউ চিঠি ফেলে যায়। অভিক এখন আর ভয় পায় না। সেই জানে তার দায়িত্ব শুধু ডেলিভারি নয়, মুক্তির পথ তৈরি করা। আর সেই লাল পোস্ট বাক্স, সেখানে মাঝে মাঝে চিঠি পড়ে, প্রেরক অজানা, প্রাপক মুক্তি।